সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যা রহস্য উন্মোচনে মাঠে কলকাতা ও বাংলাদেশের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বাংলাদেশিরাই পরিকল্পিতভাবে হত্যা করেছে এমপিকে। বিএনপির মহাসচিব বলছেন, বন্ধু রাষ্ট্রেও নিরাপদ নয় আওয়ামী লীগের এমপিরা। ভারতকে জড়িয়ে মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ওবায়দুল কাদের। এছাড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়েও আছে বক্তব্য, পাল্টা বক্তব্য। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আমাদের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। মূল আলোচনা যেতে চাই, বলছি আলোচনার শিরোনাম আমাদের রাজনীতি। আমাদের রাজনীতিতে কি চলছে? আমাদের রাজনীতি নিয়ে প্রতিদিন আমাদের দুটি প্রধান রাজনৈতিক দলের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য করেন, সেটি যে ইস্যুই হোক। আজকে আমরা সকালে খবর পেয়েছি, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম, যিনি বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন, তার হত্যা করা হয়েছে বলে কলকাতার পুলিশ জানিয়েছে। পরে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। এটি নিয়ে যেরকম নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, পাশাপাশি গতকালকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে আজকেও পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। প্রধান ভাই, আমি বলছি শিরোনাম আমাদের রাজনীতি। এটা আমাদের রাজনীতি নিয়ে কথা বলতে চাই, অনেকগুলো ইস্যু আছে। তো শুরুতে একটা বিষয় একটু বলতে চাই। একজন সংসদ সদস্য যিনি ভারতে গেলেন, ভারতে যাওয়ার সময়কার ভিডিও ফুটেজও গণমাধ্যমগুলোতে এসেছিল, সব কিছু মিলে তিনি নিখোঁজ ছিলেন। আজকে এরকম একটি হৃদয় বিদারক খবর এলো। তো এখন পর্যন্ত যেটি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন যে তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন, গুরুত্বপূর্ণ তথ্য আছে। সন্ধ্যার পর আনোয়ারুল আজিমের মেয়ে শেরেবাংলানগর থানায় একটি অপহরণের মামলা করেছেন। তো সব কিছু মিলিয়ে বিষয়টি তো অবশ্যই আমাদের জন্য অনেক বেদনাদায়ক এবং কষ্টদায়ক, কিন্তু এর মধ্যেও পাল্টাপাল্টি চলছে। মানে এই জায়গাটা ওই কষ্টের চেয়েও আরও বেশি দুঃখজনক কিনা? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম, ভালোই সম্পর্ক ছিল, প্রায় পার্লামেন্টে কথা হতো। খুব আমার কাছে মনে হচ্ছে খুব সহজ সরল সাধারণ একটা লোক। যাই হোক, উনি নিশ্চয়ই গণমানুষের নেতা ছিলেন। উনি পার্লামেন্টে একাধিকবার এমপি হয়েছেন এবং এমপি ছিলেন। যে কোনো হত্যাকাণ্ডই বা এরকম অস্বাভাবিক মৃত্যু অবশ্যই দুঃখজনক। তারপরে আরও দুঃখজনক এটা যে উনি আমাদের বাংলাদেশের এমপি, উনি প্রতিবেশী দেশে গিয়ে উনি এইভাবে একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন। নিশ্চয়ই এটা কারো কাম্য না। এখানটা কাউকে দোষারোপ না, পাল্টাপাল্টিও না। বিষয়টা হচ্ছে যে আসলে ডেফিনেটলি বলা যায় যে এরকম হত্যাকাণ্ডের পিছনে গভীর ষড়যন্ত্র তো আছেই। এবং এখানটায় হত্যাকাণ্ডের পরে লাভালাভের বিষয়টাও আছে। মানে হত্যাকাণ্ড হলেই আর্থিকভাবেই হোক, অন্যভাবেই হোক, কোনো যারা করেছেন তারা তার তো লাভ তো একটা আছেই। যদিও এই আধুনিক যুগে টেকনোলজির কারণে কোনো হত্যাকাণ্ডকে লুকিয়ে রাখা যায় না, এটা প্রকাশ হয়ে যায়, বের হয়ে যায়। কিন্তু সবসময় আমরা জানি যে কোনো হত্যাকাণ্ড বের হয়ে গেলে যারা গুটি তারাই ধরা পড়ে, আর পিছনে যারা থাকে এই রহস্যটা কখনো উদ্ঘাটিত হয় না। এটা বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই মোটামুটি বলতে গেলে তৃতীয় বিশ্ব দেশগুলিতে এটা মোটামুটি একই রকম চিত্র আমরা দেখি। তারপরেও আমি আশা করব এখানটায় প্র্যাকটিক্যালি কোনো দেশকে বা কোনো পক্ষকে ব্লেম করার জন্য না। একটা হচ্ছে প্লেস অফ অকারেন্স, যেখানটায় ঘটনাটা ঘটছে, এটা আমাদের প্রতিবেশী দেশ। এবং যে বাড়িটায় ঘটনাটা ঘটছে সেই বাড়িটার মালিক যিনি, উনি ভাড়া দিয়েছেন, এটা দেখা যাচ্ছে ঠিক বেটি জানি না, ছদ্ম নামে বা ভিন্ন নামে এক লোক ভাড়া নিয়েছে, বাংলাদেশের লোক। কতটুকু সত্য এখনও পরিষ্কার না। তাহলে যে বাড়িটায় এই ঘটনাটা ঘটলো, যে লোক উনিও বোধহয় কাস্টমস কর্মকর্তা বা এরকম কিছু, আমি যতটুকু ফলো করে জানতে পেরেছি। তাই সামগ্রিক বিষয়টাই ওই যে এলাকাটা, যে এলাকাটা উনি এমপি, আগের থেকে ওই এলাকাটা স্মাগলিং এলাকা বলেই একটা সবাই ধারণা করে যে ওই এলাকা দিয়ে প্রচুর মালামাল যায়। যদিও বাংলাদেশের চারদিকে বর্ডার, সব দিকে স্মাগলিং হয় আমি বলবো না, তবে কিছু কিছু জায়গা তো আছে ট্রেডমার্ক আগের থেকেই হয়। সেই জায়গাটায় আসলে এটা আমার ধারণা নির্মোহ হবে, যেহেতু উনি সংসদ সদস্য ছিলেন। আমাদের সরকারের এবং প্রতিবেশী দেশের সরকারের দায়িত্ব হচ্ছে এটা একদম একজাক্ট জিনিসটা বের করা। কেউ কাউকে ব্লেম গেম করে আমরা এখান থেকে কোনো ফায়দা নিতে চাই না। আমরা চাই সত্যিকার জিনিসটা বের হোক এবং দোষীরা শাস্তি পাক। জি, প্রধান ভাই আপনাকে ধন্যবাদ। সুভাষ দা, এই প্রসঙ্গটা প্রধান ভাই যে প্রসঙ্গটা তুললেন, যে মানে ব্যাপারটি হচ্ছে একজন সংসদ সদস্য এবং যিনি খুন হলেন, মানে ব্যাপারটি এত সহজ নয়।
এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি সরকারি বরাদ্দে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন সন্দেহভাজন হিসেবে 3 জনকে আটক করা হয়েছে। আরও বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নিশ্চিত হয়ে তারপরে গণমাধ্যমে প্রকাশ করবেন, তার মানে হচ্ছে ব্যাপারটি নিয়ে কাজ চলছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন যে ভারতে তিনি খুন হলেও যাদেরকে এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে তারা বাংলাদেশি। কারণ ব্যাপারটা তো সহজ নয়। বাংলাদেশি একজন সংসদ সদস্যকে বাংলাদেশি কোনো দুর্বৃত্ত বাইরের একটি দেশে গিয়ে হত্যা করে আসলেন। তো এইটার মধ্যে আসলে আমাদের একটু জোর দেওয়া উচিত কিনা, মানে এত সহজভাবে নিশ্চয়ই সাধারণ একটা খুন ওভাবে দেখার নিশ্চয়ই কোনো সুযোগ নেই এখানে। মানে আপনি সঞ্চালক হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্বের বাইরে যে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমার কাছে এটা মনে হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আর প্রধান ভাই যে কথাগুলো বলেছেন সেটা তো খুবই স্পষ্ট করেছেন যে আমাদের কি করণীয়। আমরা কিন্তু সে করণীয় কাজটা কিন্তু অনেকে করতে দেখছি না। এই দোষারোপের সংস্কৃতির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা দুঃখজনক ঘটনা, একটা মানুষের মৃত্যু, সে মৃত্যুর সংবাদ শোনার পরপরই এ ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া যখন ব্যক্ত হয় তখন বোঝা যায় আমাদের ভিতরের ন্যাসটা কিন্তু কাটার প্রয়োজন হয়েছে। রবীন্দ্রনাথ কাজী নজরুল বলেছিলেন না, তুই তো বাইরের ন্যাসটা কাটতে বলছিস, ভিতরের ন্যাসটা কাটবি কেমনে? আমাদের সংকটটা কিন্তু সেখানেই। এবং তিনি জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, কেননা তিনি কাউন্সিলর থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত হয়েছেন একাধিকবার, 3 বার। এই ব্যক্তি, আমি কোভিডকালীন সময়ে যেহেতু পেশাগত কারণে আমার সমগ্র বাংলাদেশের খোঁজ খবর রাখতে হতো, আমি লক্ষ্য করে দেখেছি তিনি নিজে কোনো সিকিউরিটি ছাড়াই ওই এলাকা কালীগঞ্জ যে এলাকাটি, কারণ আমার জন্মস্থান তো প্রায় পাশেই যশোর সদরে, স্বাভাবিক কারণ আমার খুব চেনা, এখানকার ছোটবেলার থেকেই এলাকার পরিবেশ পরিস্থিতি কেমন, এখানে কেমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিভাবে পরিস্থিতি তৈরি হয়, নানান রকম সন্ত্রাসের জায়গা তৈরি হয়, এটা আমার ছোটবেলার থেকে দেখা। তা সেখানে তিনি এমন একটা জায়গা তৈরি করেছিলেন যে মানুষের কাছে গ্রহণযোগ্য তার যে মাত্রা তিনি তৈরি করতে পেরেছিলেন, যেটা প্রধানমন্ত্রী একটুকে উল্লেখ করলেন। আপনি দেখবেন আজকে প্রত্যেকটি টেলিভিশনে যখন প্রতিবেদকরা, ঝিনাইদহের প্রতিনিধিরা যে ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছিল, বক্তব্য দেখাচ্ছিল, তা সেখানে মানুষের আহাজারি দেখিয়েছে। এবং সাধারণ মানুষ বলছেন যে আমাদের এখানে রাস্তাঘাট সেভাবে ছিল না এই আনার সাহেব এমপি হওয়ার আগে, কিংবা এখানে যখন তখন তিনি মানুষের পাশে ছুটে আসতেন। আর কোভিডকালীন সময় তো তিনি প্রতিদিনই ছুটে বেরিয়েছেন, মোটরসাইকেল একটা নিয়ে তিনি সমস্ত গ্রামে গঞ্জে গিয়েছেন। তা এরকম একটা মানুষের হত্যাকাণ্ডের পর আমরা যদি অপরাজনীতির খেলাটা দেখি, এটাই আমাদের কাছে দুঃখজনক ইয়ে থাকে। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট, তারা কিন্তু শুধুমাত্র একটি পুলিশ ডিপার্টমেন্টের একটি অংশ কিন্তু সক্রিয় না। তাদের গোয়েন্দা সংস্থাগুলো, তারা দেখছেন যে ভারতের গণমাধ্যমে যেটা আসছে, বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এটা দেখিয়েছে, তারা কিন্তু এই ব্যাপারে নানান রকম কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার যিনি আছেন কলকাতায়, আন্দালিব ইলিয়াস, আমরা তো তার বাবার সূত্র ধরে তাকে খুব ভালো করে চিনি, তিনি আখতারুজ্জামান ইলিয়াসের সন্তান। তা আমার কাছে যেটা মনে হয়েছে, দুঃখজনক ঘটনা, তাও বলতে হচ্ছে আমাকে, কারণ আমার বলা উচিত কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন কিংবা বিএনপির পক্ষ থেকে দিয়েছেন, খুবই দুঃখজনক। এবং সেটা তাদের এরকমভাবে না করলো, এটা বালখিল্য আচরণ এবং এটা রাজনীতির ভাষা না। এইগুলোই আমার কাছে কিন্তু কাঁদিয়ে তোলে। আপনি জানেন, আপনার মনে থাকবার কথা, 2016 সালে 31 ডিসেম্বর যে মঞ্জুর ইসলাম লিটন, গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য, তাকে যারা হত্যা করেছিল তারা কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, খুব সম্ভবত অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান সহ 7 জন গ্রেপ্তার হয়েছিল এবং আদালতে প্রমাণিত হয়েছে যে তারা সেই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। তা প্রধানমন্ত্রী যেটা উল্লেখ করলেন এবং ইঙ্গিত দিলেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি
থাকাতে কিন্তু অনেকেরই পথের কাটা হয়ে তৈরি হয় মনে করে তারা, এবং লাভের লোভ দেখে, যে কারণে তারা টার্গেটেড কিলিং করেছেন। ইট ইজ এ টার্গেটেড কিলিং, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি দাদা, আপনাকে ধন্যবাদ। প্রধান ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। যে বিষয়টি আমি শুরুর কথাতেও বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি গতকালকে না তো সোমবার দিন, এটার পরে গতকালকে দিনভরে এটা নিয়ে আমাদের রাজনীতিতে আলোচনা চলেছে। তো এখন একটা বিষয়, ধরেন পাল্টাপাল্টির প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু আমি ব্যাপারটা আপনার কাছে এরকম করে জানতে চাইছি। ধরুন আমাদের নির্বাচন গেল 7 জানুয়ারির নির্বাচনের পর আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের একটা ব্যাপার ছিল, কিন্তু এই একেবারেই অতি সম্প্রতি যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশ সফর করে গেলেন, তখন সম্পর্কটা অন্য জায়গায় যাচ্ছে বলেই মনে হচ্ছিল। এই কারণে বলছি আমি এই কথাটা, ধরুন প্রথম এই মানে সরকার গঠনের পর এবার এই দফায় তিনি প্রথম এলেন, তো এসে তিনি যেটি বললেন যে নির্বাচন নিয়ে যে টানাপোড়েন ছিল, তার মানে নির্বাচন প্রসঙ্গে টানাপোড়েন ছিল, এটা কিন্তু তিনি এবার বললেন। এর আগে কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্র বা তিনি বলেননি। টানাপোড়েন ছিল, সেটি পেছনে ফেলে আমরা এখন সামনের দিকে এগোতে চাই। তো এরপর মানে তিনি চলে যাওয়ার দিন কয়েকের মধ্যেই এরকম একটা ব্যাপার, এটা আসলে কি বার্তা দিচ্ছে? সরকারি তরফে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে আমাদের সরকারি তরফে বলা হচ্ছে যে এটি হচ্ছে একজন ব্যক্তির বিষয়, ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে বার্তাটা আসলে কি পাচ্ছি আমরা? একটা বিষয় হচ্ছে যে এখানটায় আমরা আগের থেকেই কিন্তু এই কথাগুলি শুনছিলাম আমরা। আমেরিকার ভিসা স্যাংশন বা আমেরিকার স্যাংশন পৃথিবীর অনেক দেশেই আছে। আপনি যেমন কিউবা বলেন, উত্তর কোরিয়া বলেন, ইরান বলেন, তাই না? কোথাও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কোথাও বাণিজ্যিক, কোথাও রাজনৈতিক, বিভিন্ন বিষয় আছে আমেরিকা। বাংলাদেশেও একটা ভিসা নীতি প্রয়োগ করবে বলে আমরা নির্বাচন আগে গুঞ্জন ছিল, এবং এটা খুব সিরিয়াসলি এফেক্টেডও করেছিল আমাদের সমাজকে নির্বাচন নিয়ে। এখানটায় একটা বিষয় বলা প্রয়োজন এখানটায়, যে যার কাজ তারই সাথে অনারের লাঠি বাজে। জি, আমি কথাটা এই কারণেই বলছি, উনি বিজিবির চিফের দায়িত্ব পালন করেছেন, উনি সেনাবাহিনীর চিফও ছিলেন। 18 সালে যে ভোটটা হয়ে গেল, আমার ধারণা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না গিয়ে যে এরকম ভোট পৃথিবীর ইতিহাসে হয় নাই। এই যে ভোটটা কেমন হয়েছে না হয়েছে, এটা কোয়ালিফাই করার দায়িত্ব কি অ্যাজ এ চিফ ওনার নাকি? এগুলো যে আগ বাড়িয়ে কথা বলা, আমি বলতে চাচ্ছি কথাটা যে উনি যে কোনো কারণে হোক, ওনার ভাইদের রিলিফ পাওয়ার কারণে, যদিও বাংলাদেশের প্রেক্ষিতে এটা মাপ অনেকেই পাইছে, আছে, এটা আছে, এটা একটা প্রসেস কন্টিনিউয়াস বলতে পারেন। সময়ে সময়ে রাষ্ট্রপতির ক্ষমা অনুকম্পা পেয়েছেন অনেকেই বিভিন্ন কারণে, আমি সেগুলো আলোচনা যাচ্ছি না। কিন্তু তারপরও তার ভাইদের এই বিষয়ে উনি থাকা অবস্থায় কিন্তু এগুলি ইন্টারন্যাশনাল মাধ্যমে কিন্তু খুব ফলাও করে প্রচার হয়েছে। এখানে প্রথমে আমি ছোট্ট করে আপনার সঙ্গে দুটি বিষয় একটু করতে চাই। ধরুন আপনি 18 নির্বাচন প্রসঙ্গে ওনার যে কথাটা বলছেন, সেটির পরে আপনার হচ্ছে 24 একটা নির্বাচন হয়ে গেল, এবং 24-এ নির্বাচন হওয়ার আরও বেশ কিছু আগেই তিনি হচ্ছে অবসরে চলে গেলেন। এটি হচ্ছে একটি বিষয়। আর উনি অবসরে যাওয়ারও প্রায় 3 বছর পর আমি বলছি এই কারণে এই ঘটনা। আর ওই ওনার ভাইদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার কথা আপনি বলছেন, আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হওয়ার আগে বাংলাদেশি মিডিয়াতেও কিন্তু এটি নিয়ে রিপোর্ট হয়েছে। তার মানে ব্যাপারটি হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াটি প্রথম নজরে আনলো তা নয়। আমি বলছি এই কারণে এই যে এবার যে ধারাটা প্রয়োগ করা হয়েছে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় আপনার আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি, মাননীয় যোগাযোগ মন্ত্রী, উনি অনেক বলেছেন যে এটা একটা বিশেষ ধারা প্রয়োগ করেছে, ভিসা নীতি না, আগেই ইনফর্ম করেছে। আমি বলছি এই কারণে সেই প্রয়োগের ক্ষেত্রে আমি আজকে যতটুকু নেট ঘাটাঘাটি করে দেখলাম, তাতে তারা বলছে যে গণতান্ত্রিক নীতি এবং ন্যায় বিচারের স্বার্থেই তারা এটা করছে। তার মানে এই যে লোকটার বিরুদ্ধে যেটা প্রয়োগ করলো, এক্স চিফের বিরুদ্ধে, এখানটায় এমন কিছু ঘটনা ঘটেছে ওদের দৃষ্টিতে, সেটা বাংলাদেশের ন্যায় নীতি বা গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতির বিরুদ্ধে। অতএব এটাকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য ওনারা করেছে। আমি একটা লাইন আপনার এই কথাটাতে আমি একমত হয়ে বলছি। ওদের দৃষ্টিতে যদি দেখি, মার্কিনদের দৃষ্টিতে ব্যাপারটা এরকম হয়েছে বলেই তো নিশ্চয় ওরা এটা করেছে। কিন্তু আমি বলছি উনি দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়ার 3 বছর পর তাদের উপলব্ধিটা কেন, এই জায়গাতেই প্রশ্নটা আমার। এটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি এখানটা আপনি দেখবেন, আমেরিকান এবার যে লু যখন আসলো, এখানটাও আলোচনা হয়েছে আমাদের, যেটা একটা স্মার্ট ডিপ্লোমেসি, তাই না? দে আর ট্রাইং টু লুক ফরওয়ার্ড, ইজ গুড, ভেরি গুড। বাংলাদেশও এটা সুযোগ পেয়েছে এটা, কিন্তু বাংলাদেশের সরকারের সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কর্তব্যে বিভিন্ন রকম কথাবার্তা ছিল, যেগুলি আমার কাছে মনে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ না। ওদের যে মুভ আর সরকারের যে মুভ, তাই না, সেটা
একসঙ্গে যায় না। তো ফলে ন্যাচারালি হয়তো হয়তো এরকম হতে পারে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন এক্স্যাক্টলি। তারা তো মনে করছে আমরা যেটা চাচ্ছি এটা অত ইজি সহজে হবে না, তাই না? তো সো আমাদের যে কার্ডগুলি আছে আমাদের ওপেন করা উচিত ক্রমান্বয়ে, এবং তারা সেটাই যাচ্ছে। আজকে যেটা আপনি আরেকটা কথা বললেন, এই যে ডিডাব্লিউতে একটা করছে, তাই না? এবং সেখানটাও একটা আশঙ্কা করা হচ্ছে যে এখানটা ভবিষ্যতে আরো বেশি স্যাংশন আসতে পারে। এখনই বলার সময় হয়নি। আমরা তো ঘটনা ঘটলে বলি, আমরা আগের থেকে তো হেন্স করতে পারলেও আমরা কিন্তু এগুলোর প্রিভেন্টিভ কোনো মেজার নেই না। এটা হলো আমাদের দুর্ভাগ্যের দিক আর কি। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমরা দেখি কেন ঘটলো, এই হলো সেই হলো। আগের থেকেই বাংলাদেশের বিগত তো সত্য আমাদের স্বীকার করতে হবে, আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এমন কতগুলি ঘটনা ঘটছে যেগুলো ইতিপূর্বে কখনো ঘটে নাই। এটা তো সত্য। হ্যাঁ, তাহলে আজকের এই পৃথিবীতে নতুন বাস্তবতায় আমরা যেভাবে রাজনীতি সংগঠিত করতেছি, এটা তো আমাদেরও কাম্য না। হয়ে যাচ্ছে ঘটনাগুলি। তাহলে এই জায়গা থেকে বেরোয় যাওয়ার রাস্তা না খুঁজে বরঞ্চ যদি আমি এই জায়গায় স্ট্রিক করি, তাহলে যে কনসিকুয়েন্স ফেস করতে হবে, আমার ধারণা তার লক্ষণ হচ্ছে এইগুলি। জি, আপনাকে ধন্যবাদ। সুভাষ দা, এই আমাদের প্রধান ভাই যেহেতু ডয়চে ওয়েলের প্রসঙ্গটা আনলেন, তো এই ব্যাপারে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আপনার কাছে ব্যাপারটা এরকম করে জানতে চাই, ডয়চে ওয়েলে এখানে কিছু প্রেক্ষাপট দেখিয়ে বলার চেষ্টা করলো। তারা হচ্ছে 2009 সালের শ্রীলঙ্কাতে যখন তামিলদেরকে মোকাবিলা করা হচ্ছিল, সে সময়কার তাদের একজন সামরিক কর্মকর্তা আপনার শাভেন্দ্র সিলভা, পরবর্তীতে তাকে সেনাপ্রধান করার কারণে শ্রীলঙ্কা শান্তিরক্ষী মিশনে একটা সাসপেন্ড হয়েছিল কিছুদিনের জন্য, সেই প্রসঙ্গটা তারা আনছে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন আগামী 29শে মে হচ্ছে বিশ্ব শান্তিরক্ষী দিবস। 29শে মের কিছুদিন আগে এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার একদিন পরে তাদের এই রিপোর্টটা, কোনো একটা গন্ধ পাচ্ছেন কিনা আপনি? এগুলোর মধ্যে কোনো একটা যোগসূত্র থাকতে পারে? না, আমি যোগসূত্র খুঁজতে গেলেও যোগসূত্র অনেক কিছুই পাওয়া যাবে। এখন সব সময় তো সব কথা বলা যায় না। সে সুধীন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা, সব কথা সব সময় বলতে নেই। আমাদের যেটা প্রধান ভাই উল্লেখ করলেন কিছুটা, যে আমাদের সংযত হওয়া প্রয়োজন নানান ক্ষেত্রে, বিশেষ করে কথার ক্ষেত্রে সংযত হওয়াটা খুব জরুরি। এই আর নিষেধাজ্ঞা যে কথাটা বললেন, যে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তো একেবারেই টপ লিস্টের কালো তালিকার ভিত্তিতে সে তার নাম সংযুক্ত ছিল। যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন তো আমরা দেখেছি প্রেক্ষাপট কত দ্রুত পরিবর্তন ঘটল। আর আপনি যে গণমাধ্যমের কথা বলছেন, 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে যে তাণ্ডব লীলা বাংলাদেশে ঘটেছিল, তখন এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে সমস্ত রিপোর্ট করেছিল, বিশেষ করে আল জাজিরার কথা আমি বলছি, সম্পূর্ণ কিন্তু সত্যের বাইরে, পুরো ঘটনার বাইরে। আপনি আবার আন্তর্জাতিক গণমাধ্যম আরটা দেখুন, বিবিসির 6ই মে প্রভাতী যে অনুষ্ঠানটি হয়, সেখানে কাদের কল্লোটা রিপোর্ট করেছিল। বিবিসির প্রতিনিধি তখন ছিলেন। কাদের কল্লোলের রিপোর্টে যা ছিল সেটাই ছিল যথাযথ প্রতিবেদন। তা আল জাজিরা তখন যে সমস্ত লাইভ প্রোগ্রাম দিয়েছে, পুরোটাই মিথ্যায় ভরপুর ছিল। অতএব তাদের এখন মানুষের মনে সন্দেহ জাগে। এই জায়গায় একটু আমি এই কথাটা যুক্ত করব, যে এই যে তারা যে 50 মিনিটের কিংবা 1 ঘন্টার একটি যে প্রতিবেদন করেছিল বাংলাদেশ নিয়ে, সেই প্রতিবেদনের ভাষার সাথে অনেক কিছু বর্তমান প্রেক্ষাপটের কিন্তু যারা যে সমস্ত কর্মকাণ্ড চাপিয়ে দেওয়া হচ্ছে তার কিন্তু মিল রয়েছে। এইটাই আমার কাছে দুঃখের ব্যাপার লেগেছে। আর প্রমাণিত সত্যর বাইরে কারোরই কিন্তু বক্তব্য রাখা ঠিক নয়। এই প্রমাণিত সত্য প্রসঙ্গে সুভাষ দা আমি একটু আসতে চাই। ধরুন আজকে আমরা যে রিপোর্টটি নিয়ে কথা বলছি, বা যে প্রসঙ্গটি এলো আমাদের ডয়চে ওয়েলে যে রিপোর্টটি 20 মিনিটের একটি রিপোর্ট, তো এখানে তারা র্যাবের মানবাধিকার লঙ্ঘনের জন্য কিছু বক্তব্য উপস্থাপন করলো। বক্তব্যগুলো কারা দিচ্ছেন সেটি স্পষ্ট নয়, তারা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলো। তারা বলছেন যে যিনি কথা বলছেন তার গলার স্বর পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তা আমি বলতে চাইছি, এটা যখন এভাবে করে আপনি আনবেন, তখন এটার যে বিশ্বাসযোগ্যতা আছে তার প্রমাণ কি? এটাকে আমি কেন বিশ্বাসযোগ্য মনে করব? এটা শুধুমাত্র এটা খুব মানে কায়দা করে তৈরি করা হয়েছে, এর বাইরে তো কথা বলার কিছু নেই। আমি একটা একটা করে রিপোর্ট দেখাতে পারবো, কারণ আমি আন্তর্জাতিক গণমাধ্যম তো থেকে সংবাদ পরিবেশন করছি তো আজকের থেকে না, এবং সেটা নিয়ে আমি অ্যানালাইসিস করছি আজকের থেকে না, আমার এটা জানা আছে। কিন্তু
মানুষকে বিভ্রান্ত করা, হুম এটা কিন্তু একটা মহাপাপ। হুম আপনি সবার উপরে যখন বলা হয় মানুষ সত্য, তাহার উপরে নাই, হুম কিন্তু এটা কিন্তু আবার সঠিক কথা, সবার উপরে দেশ সত্য। তাহার উপরে সরকার কে থাকলো, সরকার কে দায়িত্ব পালন করছে, এটার চেয়েও গুরুত্বপূর্ণ আমার দেশের কথা ভাবছি কিনা, দেশ নিয়ে করছি কিনা। বেগম খালেদা জিয়া যখন ওয়াশিংটন টাইমসের পত্রিকায় কলাম লিখে বলে বাংলাদেশকে সাহায্য দিবেন না, এর চেয়ে দেশদ্রোহী কথা আপনি আর কি বলতে পারেন? আমরা কি দেখেছি এগুলো। আর যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুটা বিলম্বিত বোধোদয় হয়, তিনি কিন্তু এই ব্যাপারে কিন্তু যথাযথ বক্তব্য রেখেছেন। প্রথম দিন তিনি বলেছেন বিএনপির কর্মীদের উল্লসিত হওয়ার কিছু নাই, রাইট। অর্থাৎ তার একটা বিলম্বিত বোধোদয়। এই যে র্যাবের কথা নিয়ে বলছি, এই র্যাব যখন সৃষ্টি হয়েছিল 2003 সালে 26শে মার্চ, তখন কিন্তু ওই দেশের সিআইএর যে সদর দপ্তর ভার্জিনিয়াতে, সেখানে কিন্তু এটা তৈরি হয়েছিল। লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমান কিন্তু সেখানে উপস্থিত ছিল। আমরা তো তথ্য অনুসন্ধান কিন্তু ঠিক মতো আমরা করছি না। আবার ডোনাল্ড লু, যিনি সাম্প্রতিক সফর করে গেলেন, সেখানে কিন্তু তিনি অন্য কারোর সাথে কিন্তু যারা যারা মনে করেছিল তাদের লোক কিংবা তাদের সাথে কথা বলবেন, বৈঠক করবেন, তাদের সাথে নানান রকম কথাবার্তা বলবেন, সেটা কিন্তু হয়নি। এর কিন্তু নানান রকম দিক আছে কিন্তু। অতএব এখন আমরা যেগুলো ভাবা কথা আর শোনা কথা, এইটা নিয়ে যদি আমরা কথামালার রাজনীতি করবার চেষ্টা করি, সেটা কিন্তু মানুষ কিন্তু আর এটাকে গ্রহণ করবে না, এটা আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ। প্রধান ভাই, আপনার নিশ্চয়ই ডয়েচে ওয়েলের সাম্প্রতিক রিপোর্ট, মানে যেটি হচ্ছে গতকাল রাতে প্রকাশ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো আমি সেই জায়গাতে যে বিষয়টা সুভাষদের কাছে জানতে চাচ্ছিলাম, ধরুন এখানে যে অ্যালিগেশনগুলো তারা আনলেন, মোটামুটি এটা হচ্ছে পাবলিক পারসেপশন, পাবলিকের মধ্যে এরকম একটা আলোচনা আছে, কিন্তু পাবলিক পারসেপশন এক জিনিস, আর হচ্ছে প্রমাণিত সত্য আরেক জিনিস, বা একটা দায়িত্বশীল গণমাধ্যম সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে বলা হচ্ছে আরেক জিনিস। আপনার কাছে কি মনে হচ্ছে এই বক্তব্যের মধ্যে কিছুটা ধোঁয়াশা আছে? সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লু, তিনি কিন্তু এইবার সফরের একটা কথা কিন্তু যুক্ত করেছেন, যে মার্কিন বাংলাদেশের র্যাবের যে কার্যক্রম, সেই কার্যক্রমের অগ্রগতি তিনি কিন্তু লক্ষ্য করেছেন। জি, এটা বলেছেন। জি, প্রধান ভাই, বিষয় হচ্ছে শুনেন, এই ধরনের ঘটনাগুলিতে খুব একদম দাড়ি কমা রেখে কথা বলা খুব মুশকিল। এই কারণেই এগুলির প্রসেসের পার্ট কীরকম, বাংলাদেশের এই যে আপনার কি বলা যায় যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বহুদিন ধরে কথাবার্তা এগুলি হচ্ছিল, এবং এটা নিয়ে করতে করতে এবং বাংলাদেশের মধ্যে আমরাও রাজনীতিবিদরা, রাজনীতি যারা করতে না, আমরাও বলেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে। একটা সময় দেখা গেল যে এটা স্যাংশন আসলো, এবং এটা সত্য, আমাদের স্বীকার করতে হবে, স্যাংশনের কারণে হত্যাকাণ্ডের যে রেটটা ছিল সেটা একদমই অ্যাবসেন্ট হয়ে গেল। তার মানে এটা একটা ওষুধ হিসেবে কাজ করেছে। আজকে যে কথাগুলি আসতেছে এখানটায়, এগুলো যদি কথার মধ্যেই থাকে, তাহলে ন্যাচারালি এই বিষয়গুলি কমবে, আমি মনে করি কমবে। কারণ আমরা সবসময় আমরা নিজেদের থেকে আমরা অন্যকে ভয় বেশি করি। কীরকম অন্যকে ভয়? বলে পাশে লোকে কিছু বলে এটাকে বেশি তাকাই, এবং এটা অডিটও হই। না হলে আপনি দেখেন, আপনার এই র্যাবের স্যাংশন বিষয়ে দেওয়ার পরে আমাদের সরকার কিন্তু এই বিষয়ে, হ্যাঁ, র্যাবের স্যাংশনটাকে কিন্তু খুব সহজেই কনজিউম করে ফেলছে। বলে কি, এটা তেমন কিছুই না, যদিও র্যাব তার নিজের দায়িত্ব গুণে বা নিজের কর্মগুণে এসব জিনিসগুলি কমিয়ে ফেলছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা নিয়ে মানে কি বলা যায়, কোন রকম আমরা কি চাপানো, কি বলবো এটাকে, মানে কোনো ধীর স্থির কোনো সিদ্ধান্ত দেখি নাই যে আসলে কোনো সরকারের কোনো কর্তা ব্যক্তি এটা খুব এক্সট্রা ভাবে করছে কিনা, অতিরঞ্জিত করছে কিনা। আমরা তো অনেকগুলি ক্লিনিক দেখছি তো ওই জায়গায়, এবং দুজন সাজাও হয়ে গেছে, যেমন নারায়ণগঞ্জের ক্লিনিকের অফিসের দায়িত্ব যারা ছিলেন তারা সাজা হয়ে গেছে। তাহলে সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের যে প্রশাসনিক যে উইংসগুলি আছে, এটা যদি সত্যি যদি এসব জায়গার থেকে যদি তারা নিষ্ক্রমণ হয়, যদি বেরিয়ে আসতে পারে, আমার ধারণা সামগ্রিক যে প্রচারণা আছে এই প্রচারণাটা মার খেয়ে যাবে। আর যদি না হয়, তা না, তাহলে আমাদের ওই কনসিকুয়েন্স ফেস করতে হবে, এটাও আমার কথা। জি না, প্রথমে আপনি যদি বলছেন, আপনার কথাতে আমি একমত হয়ে বলছি, ধরুন যে কারণেই হোক, আপনি তো বলছেন যে আমাদের উন্নতি হয়েছে, আপনিও বলছিলেন কথায়, কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে উন্নতি তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, অব্যাহত চেষ্টার একটা ব্যাপার, কিন্তু কেউ যদি একেবারে উদ্দেশ্যমূলকভাবে আপনাকে বিশ্লেষণ করার জন্য নেতিবাচকভাবে বসেই থাকে, সেটা প্র্যাকটিক্যালি
প্র্যাকটিক্যালি আমাদের এটা আসতে হবে রাজনৈতিক সিস্টেমের মধ্যে। আমাদের এমন একটা সিস্টেমে আমরা এখানটায় গেছি, বাংলাদেশে এই ফর্মের রাজনীতি কখনো হয় না, ইভেন নট আফটার 47। পাকিস্তানও সামরিক জেনারেল ক্ষমতায় আসছে, যুক্তফ্রন্টকে নৌকা মার্কাকে গভর্নমেন্ট ফর্ম করতে দেয় নাই, সংবিধান 2-3 বার করতে লাগছে, ওগুলো টেকে নাই, তাই না? অনেক ঘটনা ঘটছে, কিন্তু দি ওয়ে উই আর মুভিং টুয়ার্ডস ফরওয়ার্ড যেটা করতেছে, আমার ধারণা এটা আমরা দেখি নাই। এটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন। ফলে এই নতুন জিনিসটাকে কিভাবে আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব, এইটা হচ্ছে মূল বিষয়। জি দাদা, 1 মিনিট আপনার জন্য। আমি একবার খুব দ্রুত একটা কথা বলি। এই যে আমরা গণতন্ত্রের কথা বলি এবং মানবাধিকারের কথা বলি, যাদের কাছ থেকে শুনি তাদের ব্যাপারে অনেক বক্তব্য আছে। এত অল্প সময়তে বক্তব্য দেওয়াও ঠিক না, আর সব সময় সব কথা বলতে নেই। আপনি দেখবেন যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট যে 167 দেশকে যখন ভাগ করে, পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড গণতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, শেষ করছি যে জায়গায় ত্রুটিপূর্ণ গণতন্ত্রের মধ্যে কিন্তু যে দেশগুলো পড়ে, সেই দেশগুলোর মধ্যে তারাই কিন্তু এখন গণতন্ত্রের কথা কিন্তু বলছেন। পূর্ণ গণতন্ত্রে ওই নরওয়ে, নিউজিল্যান্ড, এরা কিন্তু, সুইডেন, তারা কিন্তু বলছেন না। এইটাই আমার কাছে আশ্চর্য লাগে। জি দাদা, দুইজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে 10টা। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।